গল্পের শুরুতেই আমরা বাসু নামের একজন অ্যাসপায়ারিং ফিল্ম ডাইরেক্টরকে দেখতে পাই, যে কিনা হায়দ্রাবাদে থাকে। আর বাসু একজন ফিল্ম প্রডিউসারকে ইমপ্রেস করার জন্য একটা শর্ট ফিল্ম বানাচ্ছিল, কিন্তু সেই শর্ট ফিল্মের জন্য সে একজন উপযুক্ত হিরোইন খুঁজে পাচ্ছিল না। কিন্তু এরপরে একদিন একটা মেয়েকে বাসু ক্যাফেতে দেখে, আর সেই মেয়েটাকে দেখে বাসু ঠিক করে যে এই হবে তার প্রথম ফিল্মের নায়িকা। এরপর বাসু সেই মেয়েটার সঙ্গে গিয়ে কথা বলে আর তাকে তার প্রপোজাল জানায়, কিন্তু সে মেয়েটার কোনো ইন্টারেস্ট ছিল না। আর বাসু সেই মেয়েটাকে অনেক বোঝানোর চেষ্টা করে, আর আমরা জানতে পারি এই মেয়েটার নাম হচ্ছে কীর্তি, আর সে একজন সাইকোলজির স্টুডেন্ট। আর অনেক মানানোর পর কীর্তি বাসুর মুভিতে অ্যাক্ট করার জন্য রাজি হয়ে যায়, আর এতে কীর্তির বাবারও সাপোর্ট ছিল। আর এরপর কিছুদিনের মধ্যেই বাসু আর তার টিম কীর্তির সঙ্গে তার এই শর্ট ফিল্মের শুট কমপ্লিট করে নেয়। আর এরই মধ্যে একদিন কীর্তির সঙ্গে কিছু অশুভ লোক মিসবিহেভ করলে বাসু তাদেরকে উপযুক্ত শিক্ষা দেয়। আর এই ফাইটিং এর সময় হঠাৎ বাসুর কান থেকে রক্ত বেরোতে থাকে, আর সে একটা জোনে চলে যায় আর একদম ডিফারেন্ট একটা মানুষ হয়ে যায়। তারপরই তার বন্ধুদের সাহায্যে বাসু আবার নিজের ব্যক্তিত্বে ফিরে আসে। এরপরে শর্ট ফিল্মটা সে ফিল্ম প্রডিউসারকে দেখানোর পর বাসু এর পরের বিগ ফিল্মের জন্য সে প্রডিউসার তার সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। কিন্তু বাসুকে তার আগে সেই ফিল্মের কমপ্লিট স্ক্রিপ্ট এক সপ্তাহের মধ্যে সেই প্রডিউসারকে দেখাতে হবে। আর বাসু দিন রাত জেগে এই ফিল্মের স্ক্রিপ্ট কমপ্লিট করে। আর এরপরই বাসু তার বন্ধুদের জন্য একটা পার্টি থ্রো করে, আর এই পার্টিতে কীর্তিও ছিল। আর পার্টির শেষে কীর্তি বাসুকে গুড বাই জানিয়ে চলে যাচ্ছিল, কারণ কীর্তি নিজের ফার্দার স্টাডিজের জন্য মুম্বাই যাওয়ার কথা ছিল। আর এই সময় কীর্তি বাসুকে গুড বাই কিস জানায়, আর বাসু আর কীর্তি একে অপরের ক্লোজ চলে আসে। কিন্তু এই সময় হঠাৎ বাসু রোজি নামের একজন মেয়ের নাম নেয়। আর কীর্তি যখন বাসুকে জিজ্ঞেস করে যে এই রোজিকে, তখন বাসু কিছু বলতে পারে না। আর কীর্তি মনে করে যে বাসু তাকে চিট করছে, আর সে বাসুর ওপর রেগে তার সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর অন্যদিকে বাসুও ভাবতে থাকে যে এটা তার সঙ্গে কি হলো। আর এইভাবে কিছুদিন কেটে যায়, আর অন্যদিকে কীর্তি মুম্বাইয়ে চলে যায়। এরপর বাসু নিজের সব অতীত ভুলে নিজের আপকামিং ফিল্মের প্রজেক্টে মন দেওয়ার চেষ্টা করে। আর ধীরে ধীরে সেই ফিল্ম কমপ্লিট হয় আর মুভিটা রিলিজ করে, যেটা ভীষণই সাকসেসফুল হয়। আর এই ফিল্মের সাকসেসের জন্যই মুম্বাই থেকে এই ফিল্মটার রিমেক বানানোর জন্য বাসুকে ডেকে পাঠানো হয়। আর বাসুও ভীষণ খুশি হয়, আর একটা প্রেস কনফারেন্সের দরুনে পুলিশ বাসুকে অ্যারেস্ট করে নিয়ে যায়, কারণ বাসু যেই মুভিটা বানিয়েছে সেই মুভিটার কলকাতা বেসড এসআর পাবলিকেশন নামের একটা পাবলিকেশন হাউসের বেস্ট সেলিং নভেলের প্লট থেকে নেওয়া। আর এই নভেলটা 50 বছর আগে লেখা হয়েছিল। আর এই নিউজটা ভাইরাল হয়ে যায়। আর এরপরে কীর্তি যখন এই বিষয় জানতে পারে, তখন সে বাসুর সঙ্গে দেখা করতে আসে, আর সে ঠিক করে যে সে বাসুর হেল্প করবে। এরপর কীর্তি নিজের একজন কাজিন পার্বতীর সঙ্গে দেখা করে, আর পার্বতী একজন লয়ার। এরপর কীর্তির রিকোয়েস্টে পার্বতী বাসুর কেসটা হ্যান্ডেল করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু পার্বতী দেখে যে বাসুর ফিল্মের স্ক্রিপ্ট আর এই নভেলের প্লট দুটোই হুবহু এক। আর যেটা দেখে পার্বতীর নিজেরও সন্দেহ হয় যে বাসু সত্যি হয়তো এই নভেলের থেকে নিজের ফিল্মের স্ক্রিপ্ট চুরি করেছে। তাই সে বাসুকে কোর্টে ক্ষমা চাইতে বলে, কিন্তু বাসু কোনো রকমে তাতে রাজি হয় না। আর এরপর আমরা দেখি যে কেসটা কোর্টে ওঠে, আর অপোজিশনের লয়ার বারবার এটাই প্রমাণ করার চেষ্টা করে যে বাসু এসআর পাবলিকেশনের নভেলের প্লট চুরি করেছে। আর অন্যদিকে বাসু নিজের ইনোসেন্স প্রুভ করার চেষ্টা করে। কিন্তু এরপরই বাসুর পলিগ্রাফ টেস্ট করা হয়, আর পলিগ্রাফ টেস্টে রেজাল্ট বাসুর ফেভারেই আসে, যা দেখে আদালত এই সিদ্ধান্তে আসে যে বাসুকে 3 দিনের আনকন্ডিশনাল বেল দেওয়া হয়। আর এই 3 দিনের মধ্যে বাসুকে নিজের নির্দোষ হওয়ার প্রমাণ জোগাড় করতে হবে। আর এরপরে কীর্তির সাজেশনে বাসু কীর্তির একজন সাইকোলজি প্রফেসরের হেল্পে বাসুর হিপনোসিজম থেরাপির সাহায্যে তার পাস্ট লাইফের বিষয়ে জানা যায়। আর আমরা দেখি বাসু 50 বছর আগে চলে যায়, আর সে নিজের নাম বলে শ্যাম সিংহ রয়, আর রোজি হচ্ছে তার স্ত্রী। এরপর আমরা 50 বছর আগের কাহিনী দেখি, যেখানে শ্যাম সিংহ রয় একজন সোশ্যাল রিফর্মার ছিলেন, আর তিনি তার গ্রামের বাড়িতে তার 3 দাদার সঙ্গে থাকতেন। কিন্তু শ্যামের অন্যরকম চিন্তাধারার জন্য তার বড় দাদা তাকে ভীষণ অপছন্দ করতেন, আর তার মনে হতো যে শ্যামের জন্য একদিন তাদের
নিজেদের ভিটে মাটি ছাড়া হতে হবে। আর নিজের বড় দাদার সঙ্গে ঝগড়া করে শ্যাম তার বাড়ি থেকে সারা জীবনের মতো বেরিয়ে যাওয়ার কথা ভাবে। কিন্তু এরপরই আমরা দেখি যে শ্যাম গ্রামের মন্দিরে একজন দেবদাসীর নৃত্য পরিবেশনা দেখে এতই ইমপ্রেস হয় যে সে কিছুদিন আরও এই গ্রামে থাকার জন্য রাজি হয়ে যায়। আর এরপরে আমরা জানতে পারি যে সেই দেবদাসীর নাম হচ্ছে মৈত্রেয়ী। আর এরপর শ্যাম সুযোগ বুঝে মৈত্রেয়ীর সঙ্গে কথা বলে আর সে বলে যে মৈত্রেয়ীর নাচ তার ভীষণ ভালো লেগেছে আর সে মৈত্রেয়ীর সঙ্গে একা কথা বলতে চায় আর রাতে তার সঙ্গে দেখা করতে আসতে বলে। যা শুনে মৈত্রেয়ী ভীষণই অবাক হয়ে যায়। আর এরপর মৈত্রেয়ী তার বান্ধবীকে এ কথা বলাতে তার বান্ধবী মৈত্রেয়ীকে যাওয়ার জন্য ইন্সপায়ার করে। আর এরপর রাতে মৈত্রেয়ী অন্ধকারে লুকিয়ে পিছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে আর শ্যাম তার জন্য অপেক্ষা করছে। আর এরপর শ্যাম মৈত্রেয়ীকে নিয়ে ঘুরতে বেরোয় আর মৈত্রেয়ীর কাছে শ্যাম জানতে পারে যে আসলে ছোটবেলায় মৈত্রেয়ীর বাবা মা তাকে এই মন্দিরে বিক্রি করে দিয়েছিলেন আর তার নিজের নাম এমনকি তার বাবা মার মুখও তার মনে নেই। আর এরপর দেখা যায় যে কদিন দুর্গাপুজো চলে সেই কদিনই শ্যাম রাত করে মৈত্রেয়ীকে নিয়ে ঘুরতে বেরোয়। এরপর একদিন রাতে শ্যাম মৈত্রেয়ীকে বলে যে পুজো শেষ হতে চলেছে আর এরপর মৈত্রেয়ীর সঙ্গে হয়তো শ্যামের দেখাও হবে না। শ্যাম কলকাতায় চলে যাচ্ছে আর সে মৈত্রেয়ীকেও তার সঙ্গে যেতে বলে আর মৈত্রেয়ীর ভাবার জন্য এক রাতের সময় রয়েছে। আর এরপর মৈত্রেয়ীর বান্ধবী মৈত্রেয়ীকে বলে যে সে সারা জীবন এই রকম জীবন কাটানোর হাত থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ পেয়েছে আর তার যাওয়া উচিত। আর এরপর যেদিন রাতে মৈত্রেয়ী স্বামীর সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য বেরোবে ঠিক সেই দিন রাতেই মন্দিরের মহন্ত সেখানে আসেন আর একটা ছোট্ট মেয়েকে তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য তৈরি হতে বলেন। যা শুনে মৈত্রেয়ী ভীষণই রাগ হয় কারণ এটা ভীষণই অন্যায়। আর মৈত্রেয়ী সেই মহন্তের প্রতিবাদ করলে সেই মহন্ত মৈত্রেয়ীর গায়ে হাত তোলে আর তাকে অপমান করে। এরপর শ্যাম যখন মৈত্রেয়ী আসছে না দেখে চিন্তা করে তখন সে মন্দিরের সামনে কিছু চাঞ্চল্য লক্ষ্য করে আর সে মন্দিরের ভিতর গিয়ে মৈত্রেয়ী অবস্থা দেখে ভীষণই রেগে যায়। আর এরপর সে ওই মহন্তের কাছে যায় আর তাকে মারে পুরো গ্রামের লোকজনের সামনে। আর এরপর সে মৈত্রেয়ীকে নিয়ে সেখান থেকে কলকাতায় চলে আসে। আর এরপরই শ্যাম আর মৈত্রেয়ী নতুন জীবনের শুরু হয়। আর শ্যাম একটা চাকরির খোঁজে একটা প্রেসের মালিকের কাছে আসে আর সেখানেই তাদেরই বাড়িতে শ্যাম আর মৈত্রেয়ী থাকতে শুরু করে আর এরপর তারা দুজন বিয়ে করে নেয়। ধীরে ধীরে শ্যাম একজন লেখক হিসেবে আত্মপ্রকাশ করে আর সে একজন বিখ্যাত লেখক হয়ে ওঠে। আর শ্যাম নিজের একটা পাবলিকেশন হাউসও খোলে এসআর পাবলিকেশন নামে। আর এরপর মৈত্রেয়ীর আবেদনে শ্যাম সেই দেবদাসীদের জন্য একটা আশ্রমও খোলে আর মৈত্রেয়ী অনেকদিন পর তার সেই পুরনো বান্ধবীকেও সেখানে দেখতে পায়। সবকিছু ভালোই চলছিল আর একদিন রাতে মৈত্রেয়ী শ্যামকে বলে যে সে জীবনে যা চেয়েছে তার থেকে অনেক বেশি পেয়েছে আর তার একটাই শেষ ইচ্ছা হচ্ছে যে সে শ্যামের বুকে মাথা রেখে একদিন মারা যাবে। এরপর একদিন শ্যামের মেজ দাদা তার সঙ্গে দেখা করতে আসে আর সে শ্যামকে বলে যে তাদের বড় দাদা অসুস্থ আর তিনি শ্যামকে দেখতে চায়। আর এই কথা শুনে শ্যাম তার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় আর সে মৈত্রেয়ীকে বলে যায় যে সে তাড়াতাড়ি ফিরে আসবে। আর গ্রামের বাড়িতে পৌঁছানোর পরই শ্যামের মেজ দাদাকে একটা কাজে বাইরে পাঠিয়ে দেওয়া হয় আর শ্যামের বড় দাদা আর আরেকজন দাদা দুজনে মিলে শ্যামকে হত্যা করে কারণ শ্যাম এই গ্রাম থেকে যাওয়ার আগে সে মহন্তকে মেরে গেছে। আর তারপর শহরেও শ্যাম এত সমালোচনার লেখা লিখেছে যা তাদের কাছে ভীষণই অপমানজনক। তাই নিজেদের পরিবারের এই কলঙ্ককে মোচন করার জন্যই তিনি শ্যামকে হত্যা করে। আর এরপর যখন শ্যামের মেজ দাদা ফিরে আসে তখন তিনি আর কিছু করতে পারেন না আর তার চোখের সামনে শ্যামের মৃত্যু হয়। আর এর সঙ্গেই এই কাহিনীটা এখানে শেষ হয়। আর এরপর যখন বাসু আবার তার সেন্সে ফিরে আসে তখন সবাই এটা বুঝতে পারে যে বাসুই হচ্ছে 50 বছর আগে শ্যাম সিংহ রয় আর তার পুনর্জন্ম হয়েছে। এরপর কোর্টে অনেক তথ্য প্রমাণ সহ এটা প্রমাণ করার চেষ্টা করা হয় যে বাসু শ্যাম সিংহ রয়ের পুনর্জন্ম, কিন্তু কোর্ট এই দাবি মেনে নিতে অস্বীকার করলে তখনই শ্যামের সেই মেজ দাদা কোর্টে এসে পৌঁছন। তিনি এখন বৃদ্ধ আর হুইল চেয়ার ব্যবহার করেন। তিনি এসে কোর্টের সামনে বলেন যে বাসু যে শর্ট ফিল্ম বানিয়েছে সেই কাহিনীটাও আসলে শ্যাম সিংহ রয়েরই একটা ছোট কাহিনী থেকে লেখা, কিন্তু সেই কাহিনীটা কখনো পাবলিশ করাই হয়নি। আর শ্যামের লেখা ম্যানুস্ক্রিপ্ট তিনি কোর্টের সামনে পেশ করেন আর যার থেকে এটা প্রমাণ হয় যে
বাসু সত্যিই শ্যামসিংহ রায়েরই পুনর্জন্ম। আর এরপর বাসুকে সমস্ত কোর্টের চার্জেস থেকে মুক্তি দেওয়া হয়। আর এরপর শ্যামের সেই দাদা বাসুকে দেখে ভীষণই খুশি হয় আর তিনি বাসুর কাছে তাদের হয়ে ক্ষমা চান। আর এটাও জানা যায় যে শ্যামের মৃত্যু কিছু বছরের মধ্যে তাদের সেই দুই দাদারও একটা কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। আর এসআর পাবলিকেশনস শ্যামের সব ভাইপোরা সামলাতে শুরু করে। এরপর যখন বাসু তার দাদার কাছে রোজির কথা জিজ্ঞেস করে তখন তিনি বলেন যে রোজি তাদের গ্রামের বাড়িতে রয়েছে। আর এরপর বাসু আর বাকি সবাই রোজির সঙ্গে দেখা করার জন্য সেখানে আসে। আর আমরা দেখি যে রোজি শ্যামের নামে একটা ডান্স স্কুল চালাতো। আর দেখা যায় যে রোজি এখন বৃদ্ধা। আর বাসুকে নিজের চোখের সামনে দেখে রোজি ভীষণই খুশি হয়, কারণ শ্যাম তাকে কথা দিয়ে গিয়েছিল যে ফিরে আসবে, আর তার ফিরে আসতে এত সময় লেগেছে। আর শেষ পর্যন্ত রোজি শ্যামের বুকে মাথা রেখে হাসতে হাসতে মৃত্যুবরণ করে। আর রোজিকে দেখে বাসু ভীষণই ইমোশনাল হয়ে পড়ে। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।